আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফ্যাট বা লিপিড, এনজাইম বা উৎসেচক এবং হরমোন। তো প্রথমে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি ফ্যাট। দেখো, আমরা সবাই এই ফ্যাট শব্দটার সঙ্গে খুব পরিচিত। বর্তমানে এই ফ্যাট শব্দটা ছোট থেকে বড় সবাই যেন একটা ভয়ের মধ্যে থাকে। কি না, ফ্যাট বেশি হয়ে যাচ্ছে শরীরে। এই ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ এটি এলো কোথা থেকে? অ্যাকচুয়ালি গ্রিক শব্দ লিপস থেকে বা লাইপস থেকেই এর সৃষ্টি, যার অর্থ হলো ফ্যাট। অ্যাকচুয়ালি আমরা যখন বিশ্রাম নিই, এই বিশ্রামরত থাকা অবস্থায় শরীরে শক্তির যোগানটাই দেয় ফ্যাট। প্রায় 3 ভাগ অর্থাৎ 75% তার জারণের মাধ্যমে শক্তির যোগান দেয় আমাদের শরীরে। এখন প্রশ্ন আসছে, এই যে ফ্যাট এর সংজ্ঞা বা ডেফিনেশন কি? কাকে বলে ফ্যাট? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সহযোগে গঠিত চর্বির মতো এক ধরনের জীবজল, যা জলেও দ্রাব্য কিন্তু বিভিন্ন জৈব দ্রাবক, অধ্রুবীয় অবশ্যই, কার্বন টেট্রাক্লোরাইড কিংবা অন্য জৈব দ্রাবক যেমন ক্লোরোফর্ম, ইথার, এগুলোতে দ্রাব্য। তবে এমনই অংশকেই আমরা এমনই জৈব বা জীবজলকে আমরা বলি ফ্যাট। এটা গেল সংজ্ঞা বা ডেফিনিশন। তো এবারে আসছি আমরা এর সোর্স, অর্থাৎ উৎস কি, কোথা থেকে পাই আমরা ফ্যাটকে। অ্যাকচুয়ালি এই ফ্যাটের উৎস কিন্তু দুটি, একটা হলো উদ্ভিজ, একটা প্রাণীজ। উদ্ভিজ বলতে কি? বাদাম, নারকেল, রেড়ি, তিল, সরষে, এগুলো হলো এর উদ্ভিজ উৎস, অর্থাৎ উদ্ভিজ ফ্যাট। প্রাণীজ বলতে মাখন, ঘি, চর্বি, এগুলো হলো এর প্রাণীজ ফ্যাট। এটা গেল সোর্স বা উৎস। এবারে আসছি এই ফ্যাটের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ, অর্থাৎ ফ্যাট কত প্রকারের হয়, ক্লাসিফিকেশন। এখন এই যে ফ্যাটের ক্লাসিফিকেশন, এটি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা কি করছি, এটাকে একটু সরলীকরণ করে নিচ্ছি। অর্থাৎ ফ্যাটকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করি। তবে এই 3টি ভাগ, অর্থাৎ আমরা চলে যাচ্ছি ফ্যাটের ভাগ। ফ্যাট, এখান থেকে আমরা মূলত 3টি পার্ট পাই। নাম্বার 1 কি? অর্থাৎ 1 নম্বর কি? সিম্পল লিপিড, অর্থাৎ সরল। বা সরল ফ্যাট। আর এটা কি? কম্পাউন্ড লিপিড বা যৌগিক ফ্যাট। নেক্সট কি? দুটো থেকে একটু আলাদা, একে বলবো ডিরাইভড, অর্থাৎ আহিত ফ্যাট, অর্থাৎ বা ডিরাইভড। এই তো গেল আমাদের 3টি ভাগ। এখন প্রশ্ন হচ্ছে, এই সিম্পল লিপিড কি? এখানে ফ্যাটি অ্যাসিড সহযোগে এটা গঠিত হবে। যৌগিক ফ্যাট, ফ্যাটি অ্যাসিড তো থাকছে, তার সঙ্গে কি থাকবে? তার সঙ্গে থাকবে ফসফেট গ্রুপ, তার সঙ্গে থাকবে গ্লিসারল, এটা হচ্ছে। এখানে কি থাকবে? এটি কিন্তু সরল এবং যৌগিক দুটি ফ্যাট থেকে উৎপন্ন হবে এবং আর্দ্র বিশ্লেষিত এক ধরনের উৎপন্ন হয়ে আর্দ্র বিশ্লেষিত হয়ে এই আহিত ফ্যাট বা ডিরাইভড ফ্যাটে তৈরি হয়। এ তো গেল 3 জন। এদের আবার ভাগ রয়েছে প্রত্যেকটা, তবে আমরা সব ভাগ সম্পর্কে ডিটেলস করছি না, কারণ আমরা কি যাচ্ছি, এটিকে আবার মূলত 2টি ভাগ। একটাকে বলবো মো, অর্থাৎ
আর এটাকে বলবো প্রাকৃতিক ফ্যাট। এবারে প্রাকৃতিক ফ্যাট এটার আবার দুটো ভাগ, একটাকে বলবো তেল আর একটাকে বলবো চর্বি। এটাই আমরা একটু ডিটেলসে আলোচনা করব। এটির আবার তিনটি ভাগ, অর্থাৎ যৌগিক ফ্যাট। একটাকে বলবো ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, আর আরেকটাকে বলবো কি, অর্থাৎ নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 হলো লাইকোপ্রোটিন। অর্থাৎ এই লাইকোপ্রোটিনটা কি, এই তিনটি ভাগ। এখন প্রশ্ন আসছে এদেরও আবার ভাগ রয়েছে তিনটি। একটাকে বলবো টার্পিন, অর্থাৎ আরেকটাকে বলবো স্টেরয়েড, এবং লাস্ট 3 নম্বরটাকে আমরা বলবো কি, ক্যারোটিনয়েড। তবে এই প্রত্যেকটা ভাগের ডিটেলস তোমরা বায়োলজিতে পাবে, কিন্তু আমরা এখানে অত ডিটেলস আলোচনা করছি না, আমরা স্কিপ করে চলে যাচ্ছি শুধু এইটুকু, অর্থাৎ মোম নিয়ে। আমাদের এই মোম কি, এবং তারপরে আসছে আমরা প্রাকৃতিক ফ্যাট। তো এই মোম কি, অর্থাৎ আমরা সিম্পল ফ্যাটটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো মোম কি, দেখো এই মোম এটি এক ধরনের, বলতে পারি উচ্চ আণবিক ভর বিশিষ্ট এক ধরনের দুটো ফাংশন, অর্থাৎ একটা অ্যালকোহল আর একটা ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল দুটি গ্রুপ যুক্ত হয়ে গিয়ে একটা এস্টার তৈরি করবে। অর্থাৎ এক্ষেত্রে যে রিঅ্যাকশনটা হয়, একটি কার্বক্সিলিক অ্যাসিড আর একটি হলো অ্যালকোহল, কি তৈরি হবে, এস্টার, আর সি ডবল আর টেস্ট। এই যে এস্টার তৈরি হলো, এটাই হলো মোম। এখন প্রশ্ন আসছে এই মোমের ব্যবহার কি। মোমের ব্যবহার আমরা জানি, বিশেষত একটি উদ্ভিদ একটা প্রাণীর ক্ষেত্রে আমি বলছি। তো প্রাণীর ক্ষেত্রে কি, পাখিদের পালকের পরে একটা মোমের পরে থাকে, যার কারণে কি হয়, ওদের গায়ে জল লাগলে দেখা যায় যে ওদের দেহটা ভিজে না, আটকে রাখে জলের থেকে, তাহলে এইটা মোমের পরে থাকে বলে সম্ভব হয়। আবার যদি আমরা গাছের পাতায় যাই, তাহলে গাছের পাতার উপর একটা মোমের পলেপ থাকে, তার জন্য কি হয়, জলের বাষ্পায়ন রোধ হয়। জলের বাষ্পায়ন রোধ হলে সুবিধাটা কি, জলটা ধরে রাখতে পারে গাছ অনেকক্ষণ, না হলে বাষ্পায়ন হয়ে গেলে অসুবিধা হতো। তাহলে এই যে পলেপ, এটাও কিন্তু এই মোমেরই পলেপ। এ তো গেল মোম। তাহলে প্রাকৃতিক ফ্যাট কি? এখন এই প্রাকৃতিক ফ্যাট বলতে এটা এক ধরনের ট্রাইগ্লিসারল। এখন প্রশ্ন আসছে, এই ট্রাইগ্লিসারল যদি সাধারণ উষ্ণতায় কঠিন অবস্থায় হয়, তখন তাকে আমরা বলবো চর্বি, আর যদি সেটা লিকুইড বা তরল অবস্থায় হয়, তখন তাকে বলবো আমরা তেল। তাহলে এই তেল আর চর্বি এটাই হলো প্রাকৃতিক ফ্যাট। এ তো গেল ফ্যাটের সিম্পল যে অংশ, সেটা আমরা বললাম। এ তো গেল আমাদের অন্যান্য যে অংশগুলো বললাম সেটা। আর এগুলো তোমরা আগেই বলেছি যে বায়োলজিতে তোমরা পাবে, ডিটেলস একটু দেখবে এগুলো, এটা একটু ডিটেলস আমরা বললাম। তাহলে আজকের আমরা যে আলোচ্য অংশটা বললাম, তার একটা পোর্শন আমরা করলাম, সেটা হলো কি, ফ্যাট। আমরা যাচ্ছি নেক্সট পোর্শন, উৎসেচক বা এনজাইম। এখন প্রশ্ন হচ্ছে, এই উৎসেচক বা এনজাইম কি? অ্যাকচুয়ালি এই এনজাইম হলো এক ধরনের জৈব অনুঘটক। দেখো, আমরা কিন্তু সবাই এই অনুঘটক শব্দটার সঙ্গে প্রত্যেকেই পরিচিত, কারণ আমরা জানি ল্যাবরেটরিতে যখন কোনো রিয়াকশন হয়, তখন সেখানে অনুঘটক থাকে, রাসায়নিক বিক্রিয়াটিকে ত্বরান্বিত করে। তাহলে উৎসেচক আমরা কি? দেখো, এই যে আমরা এত কিছু খাবারকে খাদ্য রূপে গ্রহণ করছি, সেটা পাচিত হয়ে যাচ্ছে নির্দিষ্টভাবে, কিন্তু একে সাহায্য করছে, অর্থাৎ শরীরের জীবদের ভিতরে কে একে পাচিত করতে হেল্প করছে, সেই হেল্প করছে যে সে হলো এনজাইম বা উৎসেচক। অর্থাৎ
সজীব কোষে উৎপন্ন যে সমস্ত প্রোটিন জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াকে বা বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বিক্রিয়াতে বা বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে, তাদেরই বলবো আমরা এনজাইম বা উৎসেচক। এটা গেল এনজাইমের ডেফিনেশন বা সংজ্ঞা। এবারে আসছি আমরা এর উদাহরণ, এক্সাম্পল। উদাহরণ কি? মল্টেজের আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক হলো মল্টেজ, সেলুলোজের জন্য হলো সেলুলেজ, আর্জিনিনের জন্য হলো আর্জিনেজ। তাহলে এই যে আমরা উৎসেচকগুলোর নাম বললাম, এগুলো এক্সাম্পল। এদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, আমরা এগুলো জানবো বায়োলজিতে ডিটেলসে। তো এবারে আসছে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি, অর্থাৎ নেক্সট পয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স। যেহেতু একটি জৈব অনুঘটক, তাহলে অনুঘটকের যা যা ক্যারেক্টারিস্টিক থাকে তাই এর মধ্যে থাকবে। শুধু এটি জীবদেহে কাজ করে, তার মানে বলতে পারি এটা একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে, নাম্বার 1। নাম্বার 2 কি? এটা অনুঘটক রূপে কাজ করে ঠিকই, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জ অবস্থায় থাকবে। নাম্বার 3, এরা সাধারণত কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে স্টার্ট বা শুরু করতে পারে না, তবে হারকে নিয়ন্ত্রণ করতে পারে। নেক্সট নাম্বার 4, এটা উষ্ণতার উপর কিন্তু নির্ভরশীল, তবে হ্যাঁ, উষ্ণতা যদি খুব বেশি হয় এরা নষ্ট হয়ে যায়, এদের কার্যকারিতা। আবার যদি খুব কম হয়ে যায় এদের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। এবার আসছে নেক্সট পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট 3, 5 নম্বর পয়েন্ট কি আছে না, এরা সাধারণত নির্দিষ্ট পিএইচে এরা কার্যকারিতা দেখায়, অর্থাৎ একটা নির্দিষ্ট শরীরের পিএইচ এর কার্যকারিতা লোক প্রদর্শন করে। নেক্সট পয়েন্ট অর্থাৎ পয়েন্ট 6 কি করে না, এরা সাধারণত প্রোটিন জাতীয়। শুধু তাই নয়, এরা কলয়েড রূপে অবস্থান করে। তাহলে এই যে বললাম, এগুলো হলো ওর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এ তো গেল আমাদের এনজাইম। এবারে আসছে আমরা অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। কি ক্ষেত্রে এই উৎসেচকটা প্রয়োগ করা হয়? প্রয়োগ বা অ্যাপ্লিকেশনের প্রথম পয়েন্ট আমরা বলতে পারি যে সাত অতি প্রয়োজনীয় বস্তু উৎপাদনে, যেমন অ্যালকোহল উৎপাদনে। এই অ্যালকোহল উৎপাদনে কি কি ব্যবহার করা হয়? ইনভার্টেজ, জাইমেজ, মল্টেজ, এই ধরনের উৎসেচক ব্যবহার করা হয়। বিভিন্ন স্টেপে হয়, অর্গানিকে তোমরা এটা জানবে, আছে তোমাদের। কিংবা আমরা বলতে পারি যে পনির উৎপাদনে কিংবা স্টার্চ থেকে যদি কোনো মিষ্টি সিরাপ তৈরি করতে চাই, তখন এক্ষেত্রে আমরা অ্যামাইলেজ নামক এক ধরনের উৎসেচক ব্যবহার করে থাকি। এ তো গেল আমাদের উৎসেচকের অ্যাপ্লিকেশন একটা পার্ট। আবার কি হৃদযন্ত্রের চিকিৎসায়, হৃদযন্ত্র সংক্রান্ত চিকিৎসায়। হৃদযন্ত্র বলতে না, আমাদের শরীরে যদি রক্ত কোনো কারণে জমাট বেঁধে যায়, বিশেষ করে করোনারি আর্টারিতে রক্ত জমাট বাঁধার ফলেই কিন্তু হয় হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকটাকে প্রতিরোধ করে কে, অর্থাৎ জমাট বাঁধা রক্তকে দ্রবীভূত করতে সাহায্য করে কে, স্টেপ্টোলাইনেজ। তাহলে এইরকম একটি উৎসেচক আমাদের শরীরে আছে বলে আমরা হার্ট অ্যাটাকটাকে প্রতিরোধ বা হ্রাস করতে পারি বা প্রতিরোধ করতে পারি। এ তো গেল উৎসেচকের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। এবারে আমরা চলে যাচ্ছি উৎসেচকের কার্যকারিতার ক্ষমতাকে বাড়ায়, উদ্দীপ্ত করে। তখন তাকে আমরা কি বলবো? কোএনজাইম। অর্থাৎ কোএনজাইম হচ্ছে যা কিনা সংযুক্ত প্রোটিনে বা প্রোটিন এনজাইমে প্রোটিন বিহীন যে অংশটি থাকে, সেই অংশটিকে উৎসেচকের কার্যকারিতা বা প্রোটিন বিহীন যে অংশটি উৎসেচকের কার্যকারিতাকে উদ্দীপিত করে, তখন তাকে আমরা বলবো কোএনজাইম। কোএনজাইমের উদাহরণ কি? কোএনজাইমের উদাহরণ হলো এনএডি কিংবা এডিপি, এগুলো হলো এক্সাম্পল। কোএনজাইমের পরে চলে যাই আমরা অ্যাপোএনজাইম। অ্যাপোএনজাইম কি না, সংযুক্ত প্রোটিন এনজাইমে কেবল প্রোটিন অংশটাকেই বলা হয় অ্যাপোএনজাইম। তাহলে আগে পড়লাম কোএনজাইম, এখন পড়লাম অ্যাপোএনজাইম। এইবার যে ধাতব বা মেটাল উপস্থিত থেকে এই অ্যাপোএনজাইমকে সক্রিয় করে তোলে বা তার সক্রিয়তা বৃদ্ধি পায়,
তখন তাকে আমরা বলবো কোফ্যাক্টর। এই কোফ্যাক্টরের জন্য কি কি মেটাল থাকে? Fe2+ থাকে, Cu2+ থাকে, এরা হলো কোফ্যাক্টর। এবারে আসছে আমরা হলো এনজাইম। এটা মূলত অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর এই দুটোকে মিলে যে সম্পূর্ণ উৎসেচক গঠিত হয় তখন তাকেই আমরা বলি হলো এনজাইম। এর এক্সাম্পল কি হয়? NAD। এ তো গেল আমাদের উৎসেচকের পোর্শনটা হলো। আশা করছি তোমরা এই পোর্শনটা মোটামুটি আয়ত্ত করতে পেরেছ। তবে এর সম্পর্কে যেহেতু এটা বায়ো অংশ অর্থাৎ বায়োলজি রিলেটেড কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, তোমরা বায়োলজিটা ডিটেলসে জানবে। তা আমরা যতটা শিখলাম আগের পার্ট আর এখনকার যে পার্ট, সেই পার্টের উপরে ভিত্তি করে আমি তোমাদের উপরে কিছু কোশ্চেন দিচ্ছি। অর্থাৎ আগের মতোই এই কোশ্চেনগুলোর অ্যান্সার কমেন্টে আমাকে জানাতে হবে। সবই কোশ্চেন এমসিকিউ টাইপ। দুটো কোশ্চেন আমি দিচ্ছি, এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা দেবে কোথায়? কমেন্টে। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, ফ্যাটে উপস্থিত বন্ধন হলো অপশন এ পেপটাইড, অপশন বি এস্টার, অপশন সি গ্লাইকোসিডিক, অপশন ডি কোনোটি না। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, মল্টোজ থেকে গ্লুকোজ রূপান্তরে ব্যবহৃত উৎসেচক হলো অপশন এ জাইমেজ, অপশন বি ল্যাকটেজ, অপশন সি মল্টেজ, অপশন ডি সুক্রেজ। তো আমরা চলে যাচ্ছি লাস্ট কোশ্চেন, অর্থাৎ সেখানে কি রয়েছে, কি নিয়ে আলোচনা করব? হরমোনস। এখন প্রশ্ন হচ্ছে হরমোন কাকে বলে, এর ডেফিনিশন কি, অর্থাৎ সংজ্ঞা কি? অ্যাকচুয়ালি হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় এক ধরনের নিশ্চিত রাসায়নিক পদার্থ, যা আমাদের শরীরের বিভিন্ন যে টিস্যু কিংবা অঙ্গে কি করে না, বিভিন্ন ধরনের বিপাককে বা বিপাকীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এমন পদার্থকে, রাসায়নিক পদার্থকে আমরা বলবো হরমোন। এই হরমোন আমাদের শরীরে বিভিন্ন মাত্রায় ক্ষরিত হয়, কিন্তু কম বেশি হয়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের এফেক্ট বা প্রভাব পড়ে যায়। তো তার আগে আসি, এই হরমোন উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে কাজ করে বলে এই হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবহ বলে। এবারে চলে যাচ্ছি আমরা হরমোনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। হরমোন কি, অর্থাৎ তার সম্পর্কে আমরা কি কি তথ্য জানতে পারি? নাম্বার 1, এটি খুব কম মাত্রায় ক্রিয়াশীল হয়, তবে যদি বেশি বা কম হয় তাহলে কিন্তু শরীরের উপরে শারীরবৃত্ত প্রভাব লক্ষ্য করা যায়। নাম্বার 1। নাম্বার 2 কি, এরা সাধারণত উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হওয়ার পর কার্যকারিতা দূরে করতে পারে, কিন্তু কার্যকারিতা শেষ হয়ে যাওয়ার পর ধ্বংস হয়ে যাবে এবং শরীর থেকে নির্গত হয়ে যাবে, বেরিয়ে যাবে। নাম্বার 3, কোন কোন হরমোন আছে খুব দ্রুততার সঙ্গে কাজ করে, কোন কোন হরমোন আছে খুব স্লো বা মৃদু অর্থাৎ মন্থর গতিতে কাজ করে। দ্রুততার সঙ্গে কাজ করে কারা? অ্যাড্রিনালিন হরমোন। আবার মন্থর কাজ করে কারা? থাইরক্সিন, এই ধরনের হরমোন। আবার দেখা যায় এরা শারীরবৃত্ত প্রক্রিয়াকে নরমালি নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু বিজ্ঞান গতিকে মানে শারীরবৃত্ত প্রক্রিয়াকে শুরু করতে পারে না, কিন্তু গতিকে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে এরা অনেকটা অনুঘটকের মতো কাজ করে বলে তাই জন্য এদেরকেও বলা হয় জৈব অনুঘটক। নেক্সট পয়েন্ট অর্থাৎ পয়েন্ট 5, এখানে কি রয়েছে না, এখানে হচ্ছে এই হরমোন একাধিক কোন কোন ক্ষেত্রে একাধিক হরমোন অংশগ্রহণ করে কাজ ক্ষেত্রে, কোন প্রক্রিয়ার ক্ষেত্রে। যেমন উদাহরণ হিসাবে ইনসুলিন আর গ্লুকাগনের কথা বলছি। ইনসুলিন কি করে? রক্তে সুগার বা শর্করার মাত্রাকে হ্রাস করে, আবার গ্লুকাগন উল্টো বৃদ্ধি করে। তার মানে আমি বলতে পারি দ্বৈত নিয়ন্ত্রণ করে, একজন বাড়াচ্ছে একজন কমাচ্ছে। একে বলা হয় ডুয়েল কন্ট্রোল।
এ তো গেল ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এবারে আসছে ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ। হরমোন আমরা কতগুলো ভাগ করব? নর্মালি এই হরমোনে 3টি ভাগ। এখন প্রশ্ন হচ্ছে এই 3টি ভাগ কি কি? নাম্বার 1 স্টেরয়েড, নাম্বার 2 প্রোটিন, আর নাম্বার 3 কি রয়েছে? অ্যামিন জাতীয় অর্থাৎ অ্যামিন পার্ট। এখন প্রশ্ন হচ্ছে এই স্টেরয়েড এরও আবার ভাগ রয়েছে। একটাকে বলবো সেক্স হরমোন, আরেকটিকে বলবো অ্যাডিনোকর্টিক্যাল হরমোন, অর্থাৎ এর আবার 2টি ভাগ। একটাকে বলবো সেক্স হরমোন, আর এটাকে বলবো সেক্স হরমোন। তাহলে এই সেক্স হরমোন আর এটাকে বলবো অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন। এই তো গেল আমাদের ভাগ। এই সেক্স হরমোন এটি আবার 2 প্রকারের হয়। একটাকে বলবো মেল সেক্স হরমোন, আর এটাকে বলবো ফিমেল। এখন প্রশ্ন আসছে এদের ভাগটা আমরা যাচ্ছি, তো আগে এই ভাগটা বলে নিচ্ছি। অ্যাডিনোকর্টিক্যাল হরমোন অর্থাৎ এখানে কি রয়েছে? উদাহরণ হচ্ছে কর্টিসল। কিন্তু প্রোটিনের পার্ট অর্থাৎ যাকে আমরা বলবো পলিপেপটাইড, এর মধ্যে কি উদাহরণ হতে পারে পলিপেপটাইডের ক্ষেত্রে? না, পলিপেপটাইডের উদাহরণ হতে পারে ইনসুলিন, গ্লুকাগন এটসেট্রা। আর অ্যামিনের পার্টের কি উদাহরণ হতে পারে? অ্যামিনের পার্টের উদাহরণ হবে অ্যাডিনালিন হরমোন, থাইরক্সিন হরমোন ইত্যাদি। কিন্তু মেল আর ফিমেল, এখন এই মেল ফিমেলের মধ্যে মেলের মধ্যে পাচ্ছি আমরা টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন। এই টেস্টোস্টেরন অ্যালডোস্টেরনকে একত্রে বলা হয় অ্যান্ড্রোজেন। আর ফিমেলের মধ্যে পাই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইসব হরমোনের কথা আমরা পাই। তো প্রশ্ন আসছে, তো এই যে আমরা মেল আর ফিমেল হরমোন বললাম, এদের ভাগ এবং এগুলো নিয়ে আমাদের ভাগ হলো, ক্লাসিফিকেশন করলাম আমরা। এবার আসছে নেক্সট পয়েন্ট, ওর কাজ। হরমোন আমাদের কি কাজে লাগে, কি আমাদের ব্যবহার করতে সাহায্য করে? তাহলে আমরা কি করব? বিভিন্ন হরমোনের নাম এবং তার উৎস, অর্থাৎ কোথা থেকে কোন গ্রন্থি থেকে পাওয়া যায় এবং কি কাজ আমাদের সাহায্য করে। তো প্রথমে চলে যাই নাম্বার 1, 1 নম্বর থাইরক্সিন হরমোন। অবভিয়াসলি এটা থাইরয়েড গ্রন্থি থেকে বেরোবে, নিঃসৃত হবে। তবে এ আমাদের বিভিন্ন বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তবে যদি বেশি মাত্রায় ক্ষরিত হয় তাহলে কিন্তু গলগণ্ড। এতে গেল থাইরক্সিন। অ্যাডিনালিন, একে বিপদকালীন হরমোন বলে। অ্যাডিনাল গ্রন্থি থেকে নির্গত হয়। বিপদ বলতে চাপ বা স্ট্রেস, মানসিক চাপ ইত্যাদি কথা যখন হয়, যখন আমরা ভাবি অনেক সময় যে আমরা প্রেশার নিতে পারছি না, টেনশন নিতে পারছি না, তখন কিন্তু এই হরমোন ক্ষরিত হয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেটা হলো অ্যাডিনাল। নেক্সট আমরা কি যাচ্ছি? ইনসুলিন, বা তার সঙ্গে একসঙ্গে বলে নিচ্ছি গ্লুকাগন। এই দুটো হরমোন কিন্তু অগ্নাশয় থেকে নির্গত হয়। তবে ইনসুলিন আর গ্লুকাগনের মধ্যে ভাইস ভার্সা কাজ, অর্থাৎ ইনসুলিন কি করে? রক্তে শর্করা বা সুগারের মাত্রাকে হ্রাস করে, আর গ্লুকাগন কি করে? বৃদ্ধি করে। তাই দেখবে অনেক সময়, বিশেষ করে যে সমস্ত পেশেন্টদের শরীরে ইনসুলিনের উৎপাদন কম, তাই তাদের বেলায় কি হয়? ইনসুলিন যদি সত্যিকারের বেশি পরিমাণে উৎপাদন হতো তাহলে রক্তের সুগার বাড়তো না। কিন্তু যেহেতু ইনসুলিনটা কম পরিমাণে হচ্ছে, তার মানে তাকে বাদ থেকে ইনসুলিন নিতে হয়, নিয়ে রক্তের সুগারের পরিমাণ কমাতে হয়। এ তো গেল ইনসুলিন। গ্লুকাগনেরও একই রকম, শুধু কাজটা অপোজিট। এবার গেল, চলে যাচ্ছি আমরা টেস্টোস্টেরন। এটা শুক্রাশয় থেকে নির্গত হয়। এটা কিন্তু পুরুষদের যে স্বাভাবিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এবারে যাচ্ছি ইস্ট্রোজেন। এটা ডিম্বাশয় থেকে নির্গত হয়, তবে এটি মহিলাদের স্বাভাবিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এরই সঙ্গে আসছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন এও কিন্তু ডিম্বাশয় থেকে নির্গত হয়। এর কাজ কি?
গর্ভাশয়কে প্রস্তুত করা, শুধু তাই নয়, বিভিন্ন পিরিয়ডসকে নিয়ন্ত্রণ করা, এগুলোর কাজ হচ্ছে এই প্রোজেস্টেরন। তাহলে এই হলো হরমোনের নাম, উৎস এবং তাদের ব্যবহার, অর্থাৎ কি কাজে আমাদের লাগে। আমরা যতটা না জানলে এখান থেকে, আমাদের কাছ থেকে, তার থেকে বেশি তোমরা বায়োলজিতে অর্থাৎ জীবন বিজ্ঞানে এই পোর্শনটা থেকে ডিটেলস তোমরা আরো বেশি জানতে পারবে। তো আমরা যতটা শিখলাম আজকের এই আলোচনাতে, তো সেই অংশে উপরে আমি আবার দুটো এমসিকিউ কোশ্চেন রাখছি তোমাদের সামনে। এই দুটো এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে দেবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তারপর সরাসরি চলে যাচ্ছি কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3। রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে। অপশন এ ইস্ট্রোজেন, অপশন বি ইনসুলিন, অপশন সি গ্লুকাগন, অপশন ডি কোনটি নয়। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4 বেশি মাত্রায় ক্ষরিত হয় গলগণ্ড রোগ সৃষ্টি করে কোন হরমোন? অপশন এ অ্যাড্রেনালিন, অপশন বি ইনসুলিন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি কোনটি নয়। অর্থাৎ এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা দেবে। তা তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।